আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের রাতভর ছাত্র জনতার অবরোধ, আজ বিকেল ৩টায় গণজমায়েত কর্মসূচি। বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার কার্যক্রমে গতি নেই, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দৃশ্যমান ফলাফলের তাগিদ অর্থনীতিবিদদের। ফরিয়াদের বেঁধে দেয়া দামে আটকা হাওরের কৃষকরা। পানির দরে ধান বিক্রি, কৃষক বাঁচাতে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর তাগিদ। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আর নেই। বনানীর একটি হাসপাতালে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু। ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি, ভারতের ৩২টি বিমানবন্দর বন্ধ ঘোষণা। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি চলার পাশাপাশি শনিবার বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে ছাত্র জনতা। শুক্রবার মধ্যরাতে শাহবাগের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সময় রাজধানীতে যে পয়েন্টগুলোতে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলোতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলবে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টু রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন। ওই সমাবেশ থেকেই শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে সরকার প্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার ধারা যুক্ত করতে হবে। ৩ দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। শাহবাগে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। তানজিলা, জানাবেন যে শাহবাগের অবস্থান কর্মসূচিতে এখন কারা আছেন কিনা, আর বিকেলের কর্মসূচির প্রস্তুতি নিয়ে কিছু দেখেছেন কিনা? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে এবং আমরা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছি। চারিপাশে কিন্তু শাহবাগে ব্লকেট দিয়ে দেওয়া হয়েছে যেন কোনো গাড়ি এই ভেতরে প্রবেশ করতে না পারে, একমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া। তার পাশাপাশি এখানে কিন্তু ছাত্র জনতা তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে যে কোনো কিছুর বিনিময়ে একটি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলোকেও নিষিদ্ধ করতে হবে। এর পাশাপাশি কিন্তু রওশন আজ বিকেল ৩টায় এই শাহবাগ থেকে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল রাতেই দেওয়া হয়েছে এবং গণজমায়েত কর্মসূচি হবে। শুধু শাহবাগ না, আজ রাজধানীর বিভিন্ন জায়গায় এই গণজমায়েত কর্মসূচি কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ব্লকেট কর্মসূচিও দেওয়া হয়েছে। যারা আন্দোলন করছেন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন জনভোগান্তি তৈরি করে তাদের কোনো উদ্দেশ্য না। সকলকে যারা বের হবেন আজ বিভিন্ন কাজে তাদেরকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হতে হচ্ছে, তবে তাদের যে দাবি সেই দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে সেই তারাও কিন্তু আসলে রাজপথ ছেড়ে চলে যাবেন, তারাও যেটা বলছেন। তবে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেনি তারা বলছেন। এছাড়াও আসলে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ আসলে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষদের উপরে বিভিন্ন রকমের নির্যাতন চালিয়েছেন, সেই নির্যাতনগুলোর
বিচার করতে হবে। সেটি সামনে চত্বরের গণহত্যার কথা তারা বলছিলেন। জুলাই আগস্টে যে গণ আন্দোলন চলেছিল সেখানে যেভাবে নির্বিচারে তারা ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেই সব কিছু হিসাব আসলে আওয়ামী লীগকে দিতে হবে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলীয় যে বিচার কাজ সেটিকে আসলে অন্তর্ভুক্ত করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। এই যে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা বলছেন যত দ্রুত মেনে নেওয়া সম্ভব সেজন্য কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এবং গতকাল আপনি জানেন যে আসলে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি এই শাহবাগে এসেছেন রাত 11টার দিকে, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন এবং সেখানেই কিন্তু তিনি আজকের যে গণজামায়াত কর্মসূচি সেই গণজামায়াত কর্মসূচিগুলো ঘোষণা করেছেন। এছাড়া আসলে তিনি যে তিন দফার কথা বলেছেন সেই 3 দফার মধ্যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সেগুলোকে সকল সংগঠন সহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে তিনি বলেছেন। তার পাশাপাশি তৃতীয় যেই দফাটির কথা বলেছেন সেটি হচ্ছে যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি আসলে 5 আগস্টের মধ্যে কিন্তু দিতে হবে বলে তারা বলছেন। রোশন, এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের অবস্থান কর্মসূচি নিয়ে শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। 16 বছরে পতিত আওয়ামী সরকার বাজারকে যে তলানিতে নিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে আনতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন যে সংস্কার শুরু হয়েছে তা কবে শেষ হবে তার সঠিক সময়সীমা না থাকায় বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। সেই সাথে এই পতনের বাজারে স্বল্প সময়ে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। এছাড়া 11 মে বৈঠকে বাজার মধ্যস্থতাকারী কাউকেই না রাখায় বিনিয়োগকারীরা আরও হতাশ হয়েছেন। অপরদিকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল স্বল্প সময়ে দৃশ্যমান না হলে বাজারে আশা এবং আস্থা ফিরবে না বলেও মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। 1996 ও 2010 সালের বড় দুটি ধসের সম্মুখীন হয় দেশের পুঁজিবাজার। 96 পর ঘুরে দাঁড়ালেও 2010-এর পর গত 16 বছরেও গতি আসেনি বাজারে। আর এই দুই সময়েই বিনিয়োগকারীদের সর্বস্ব হারাতে হয়েছে পতিত আওয়ামী সরকারের আমলে। বাজার থেকে লাখ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছে সালমান এফ রহমান, খায়রুল ও শিবলি কমিশনার সহ অন্যান্য সহযোগীরা। ভঙ্গুর ও ভুয়া কোম্পানি তালিকাভুক্তিতে আস্থা হারায় বিনিয়োগকারীরা। তবে 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর নতুন আশার অঙ্কুর গজায় শেয়ার বাজারে। এতে প্রথম 3 দিনেই সূচক 1000 পয়েন্টের বেশি ছাড়ায়। নতুন আশা নিয়ে উজ্জীবিত হতে দেখা যায় বিনিয়োগকারীদের। সেই সাথে যুক্ত হয় অন্তর্বর্তী সরকারের সংস্কারের নতুন সম্ভাবনার। কিন্তু সেই প্রত্যাশা স্বল্প সময়েই মুখ থুবড়ে পড়ে সূচক ও লেনদেন নেমে আসতে থাকে তলানিতে। 152 দিন লেনদেনের মধ্যে 100 দিনের বেশি সূচক কমেছে শেয়ার বাজারে। 1000-এর বেশি সূচক হারিয়ে আবারও হতাশা ফিরেছে বিনিয়োগকারীদের মাঝে। গ্রহণযোগ্য জরিমানা দিতে পারবে। আর এর পেছনে স্বল্প সময়ে কোনো সংস্কার না থাকা ও সময় বেশি নেওয়াকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। বলছেন 16 বছরে বাজারকে যে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে ফিরে আনতে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনিতেই বাজার খারাপ, তাকে এই মুহূর্তে স্বল্প মেয়াদে কিছু প্রণোদনা দেওয়া দরকার ছিল। এটা তো মানতে হবে যে বিগত 15 বছরে বাজারের প্রতি অবিচার করা হয়েছে, অন্যায় করেছে, দুঃশাসন অপশাসনের কোনো মাত্রা ছিল না। তো ফলে এই বাজারকে উদ্ধার করতে গেলে কিছু তো প্রণোদনা লাগবে। আপনার টাকা দিয়ে হোক বা আস্থা দিয়ে হোক বা উৎসাহ দিয়ে হোক। অপরদিকে 11 মে অর্থ মন্ত্রণালয় ও বিএসইসির সাথে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বসার কথা রয়েছে। তবে বাজারে যাদের সমস্যা তাদের না রাখায় আশানুরূপ ফল পাওয়া নিয়ে শঙ্কা জানানো হয়েছে। 11 মে কিন্তু একটি মিটিংয়ের কথা শুনেছি, তারপরও বাজারে কোনো গতি নেই। তার মানে কি, বিনিয়োগকারী মনে করে যে সরকার আসলে যে প্রাধিকার যে সূচি তার মধ্যে শেয়ার বাজার নেই। গত 1.5 যুগে পুঁজিবাজারকে যে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তার স্বল্প সময়ে সংস্কার সম্ভব নয় বলে মনে করে বিএসইসি ও টাস্ক ফোর্সের সদস্যরা। তবে বর্তমানে বাজার তলানিতে থাকায় সংস্কার সঠিক পথে রয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিনিয়োগকারীরা। তাই সুযোগ পেয়েও যদি এই পুঁজিবাজারকে পুনরুদ্ধার ও গতিশীল করা না যায় তবে এর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা রয়েছে। পুঁজিবাজার সংস্কারে যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাদের 17টি কাজের মধ্যে এখন পর্যন্ত 3টি বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে।
তাই 9 মাস পেরিয়ে যাওয়ায় বর্তমান সরকারের সময়ে এই সংস্কার শেষ হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে আগামী বাজেট এবং 2 থেকে 3 মাসের মধ্যে শেয়ার বাজার নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে যেসব বড় সমস্যা রয়েছে সেগুলোর বেশিরভাগের সমাধান হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। বলে আসতেছে বিভিন্ন সেক্টরাল রিপোর্ট, এগুলি একটা সার্বিক ফ্রেমওয়ার্কের মধ্যে এনে আমরা কি কি রিকমেন্ডেশন ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেশন করা যায়, কোনটা মিডিয়াম টার্ম, কোনটা সিকোয়েন্স করতে হবে, সব তো একসাথে করা যাবে না, সম্ভব না। আমাদের লোকবলও নাই, আর এটা কেওস হবে। আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে কোনটা প্রায়োরিটি, কোনটা, এগুলি কাজটা আমাদের কমিটি করবে এখন। অপরদিকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ফলাফল স্বল্প সময়ে দৃশ্যমান না হলে বাজারে আশা ও আস্থা ফিরবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেই উদ্যোগগুলি নিয়েছে সেগুলোই যদি তারা সেই উদ্যোগ থেকে যদি কিছু ফলাফল দেখাতে পারে, তারপরে আপনি চিন্তা করেন যে আর কি করতে পারি। মৌলিক সমস্যার ক্ষেত্রে তো আমরা তেমন কিছু দেখি নাই, মানে এখানে তো আইনি সংস্কারের প্রয়োজন আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন আছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে যে সংস্কার প্রয়োজন সেটা বাজারের প্রকৃত চিত্র দেখে সময়ে সময়ে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। রাতে ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত পর একই স্থানে চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে চাই আমরা। আমাদের সাথে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, এর আগের সংবাদে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, জানাচ্ছিলেন পরিস্থিতি। এখন কি পরিস্থিতি দেখছেন, আর লাইনচ্যুত হওয়া বগি কি উদ্ধার হয়েছে কিনা? রোশন, গতকাল রাত 10:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়, যার ফলে দুইটি লাইনে অর্থাৎ আপ এবং ডাউন দুই লাইনই ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং সেটি প্রায় টানা 7 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 5টার দিকে কিন্তু আবার ওই লাইনগুলো চালু হয়েছিল। তবে দুর্ভাগ্যক্রমে কিন্তু একই স্থানে সকাল 6টা নাগাদ ঢাকা থেকে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ট্রেনের যে সর্বশেষ যে বগিটি আছে সেই বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়, এবং যার ফলে এই আবারও কিন্তু ডাউন লাইন দিয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তো রোশন, আপনি যেটি জানতে চেয়েছেন, আমরা কিন্তু সকাল 7:15 নাগাদ দেখেছি যে এই যে এখানকার যে উদ্ধার কাজ সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ দুর্ঘটনা কবলিত যে বগিটি আছে সেটি ট্রেনে কিন্তু এই যে উদ্ধারকারী যে ট্রেন ছিল সেই ট্রেনের ক্রেন দিয়ে কিন্তু ট্রেনে একেবারেই লাইনে তোলা হয়েছে। তবে যেহেতু আসলে এই পরপর একই স্থানে দুইটি দুর্ঘটনা ঘটেছে ট্রেনের, যার ফলে কিন্তু এখানে রেলের স্লিপার এবং রেলের পাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে, এবং সেটি কিন্তু আসলে এখনো পুরোপুরি মেরামত কাজ শেষ না হওয়ার ফলে অর্থাৎ এখনো পর্যন্ত এই ডাউন লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচলটি শুরু করা যাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্টেশন মাস্টার মোহাম্মদ রশিদউদ্দিন। তিনি যেটি বলছেন যে আসলে পরপর দুটি ট্রেন দুর্ঘটনার ফলে এই যে ঢাকার সঙ্গে চট্টগ্রামের যে রেলপথ, এই রেলপথে কিন্তু যে ট্রেনগুলো চলাচল করে সেসব ট্রেনগুলোর একটি শিডিউল বিপর্যয় ঘটেছে, এবং সবকটি ট্রেন কিন্তু বিলম্বে ছেড়ে যাচ্ছে। এছাড়া বিভিন্ন ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে আমরা তথ্য পেয়েছি। রোশন, জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়ি থেকে ঢাকাগামী যে ট্রেনটি চলে অর্থাৎ তিতাস কমিউটার ট্রেন, এই ট্রেনটি কিন্তু সকাল 5:30টার দিকে ব্রাহ্মণবাড়ি রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ এখন কিন্তু এই ট্রেনটি এখনো পর্যন্ত ব্রাহ্মণবাড়ি স্টেশনে এসে পৌঁছায়নি, অর্থাৎ সেই ট্রেনটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার পূর্ববর্তী যে স্টেশন আছে পাখাচং স্টেশন সেখানে আটকা পড়ে আছে। এছাড়া কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী যেই আন্তনগর মহানগর এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি কিন্তু গতকাল রাত 11:15টার দিকে এই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে পৌঁছার কথা ছিল, কিন্তু এই ট্রেন দুর্ঘটনার ফলে কিন্তু সেই ট্রেনটি ঢাকা থেকে বিলম্বে ছাড়ে, এবং এই ট্রেনটি এখন ব্রাহ্মণবাড়িয়ার যে আগের যে স্টেশন আছে অর্থাৎ তালশোর স্টেশন সেখানে কিন্তু অপেক্ষা করছে বলে আমরা স্টেশন মাস্টারদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। এছাড়া কিন্তু অন্যান্য আরো বেশ কিছু ট্রেন কিন্তু আটকা পড়েছে বলে আমরা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলে সেই তথ্যটি পেয়েছি। রোশন, জানিয়ে রাখি, আমরা এই যে ঢাকা চট্টগ্রাম রেলপথে কিন্তু প্রতিদিন অন্তত 18 জোড়া ট্রেন কিন্তু এই ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে কিন্তু যাত্রা বিরতি করে, ফলে বলা যেতে পারে এই স্টেশনটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্টেশন। তবে যেহেতু পরপর দুটি জায়গাতে আসলে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু একটি রহস্য তৈরি হয়েছে। রোশন, আমরা যে তথ্যটি পেয়ে আসলে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন এই দুর্ঘটনা আসলে এখানে ঘটেছে। আমরা এখানকার স্টেশন মাস্টারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে আসলে তারাও কিন্তু বিষয়টি বলতে পারছেন না যে আসলে কেন এই ঘটনাটি ঘটেছে। তবে তারা এই ঘটনা আসলে তারা তদন্ত করছেন আসলে কেন পরপর একই জায়গাতে আসলে দুইটি ট্রেন দুর্ঘটনা ঘটলো সেটি তারা ক্ষতি দেখছেন, এবং আসলে এটি যদি কোন ধরনের গাফিলতি যদি আসলে পাওয়া যায় রেলের যারা জড়িত আছেন তাদের, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো রোশন, আমার কাছে এই ছিল এখান থেকে এই ট্রেন দুর্ঘটনা পরবর্তী সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়।
প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আর নেই। ভোর 6টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মোস্তফা জামান আব্বাসী লোকসঙ্গীত শিল্পী এবং সুরকার আব্বাস উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র ছিলেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি 1995 সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদকে ভূষিত হন। নজরুল ইসলামকে নিয়ে তার কাজের জন্য তিনি 2013 সালে নজরুল মেলায় আজীবন সম্মাননা লাভ করেন। আব্বাসী মোট 50টি বই প্রকাশ করেন। তিনি ভাওয়াল গানের ওপর 2টি বই প্রকাশ করেন, যার মধ্যে 1200 গানের উল্লেখ রয়েছে। মোস্তফা জামান আব্বাসী 1936 সালের 8 ডিসেম্বর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। হাওড় অঞ্চলের কৃষকেরা দেশে খাদ্যের অন্যতম যোগানদার। একক ফসল হিসেবে বোরোর 25 থেকে 30 ভাগ আসে হাওড় থেকে, কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন কি কৃষক? ভরা মৌসুমে সিন্ডিকেটের কারসাজিতে ফরিয়াদের নির্ধারিত দামেই ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। মিলে না সরকারি গুদামে ধান দেওয়ার সুযোগ। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওড়ের বিপণন প্রক্রিয়ায় যে কোনো মূল্যে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমাতে হবে, নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। নেত্রকোনার হাওড় অঞ্চল ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ, ছবি তুলেছেন সাইমা কুন্ত। যেন হাওড়াঞ্চলের কৃষকের কাছে উৎসব। এ সময় রাজ্যের ব্যস্ততায় দিন কাটে কৃষকের। প্রখর রোদ, গরমের তীব্রতা উপেক্ষা করে চলে ফসল ঘরে তোলার চেষ্টা। নেত্রকোনার গোবিন্দশ্রী হাওরের কৃষক সেলিম মিয়া চলতি বুড়ো মৌসুমে প্রায় 150 মণ ধান পেয়েছেন। এর মধ্যে খোরাকির 30 মণ রেখে বাকিটা বিক্রি করেছেন। সেলিম মিয়ার মতো হাওরের প্রায় সব কৃষকেরই একই দশা। দেনা পরিশোধের চাপ, পাশাপাশি সংরক্ষণের সুবিধা না থাকায় ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। আর এই সুযোগে ধানের দাম কমিয়ে দেয় মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম 1200 টাকা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঠেকে 800 থেকে 850 টাকা। খরচ কাটি করছি, মানুষের তো টাইমের কিনে আনছি, এটা যেমন লাগবো, নিজেরাও চলন লাগবো, খাওয়ান লাগবো। হাইব্রিড মোটা ধান এই আবার কাটাকাছি মেশিনে কাটাকাছি ব্যস্ত আছি, এখন ধানটা একটু দরটা কমিয়ে থাকা। ধান মারাই ও শুকানোর জায়গার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ হাওরের কৃষকের নিত্যসঙ্গী। ধান কেটে খলায় আনতে গুনতে হয় বাড়তি খরচ। সরকার ধান চাল সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিলেও তা জুটে না হাওরের কৃষকের ভাগ্যে। আরো জায়গা নাই, ও তো দান দেম আর কেমতাটা নাই, ওন এই লোকসান দিমা মাল ছাড়ি দিছি। সরকারি দিয়ে আমরা যদি 14 করে নিত, সেটা আমরা বেশি লাভবান হতাম। ওন দেখা নিয়ে 800 900। হাওরের ধান মারাই করে সাবমার্সিবল সড়কের পাশে এভাবেই বস্তাবন্দি করে রাখেন কৃষকেরা। এখান থেকেই ধান কিনে বড় বড় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ফরিয়ারা। কয়েক দফায় হাত বদলে অনেকেই অর্থবিত্তে সমৃদ্ধ হলেও পরম মমতায় যে ফসল ফলান কৃষকেরা, তারা থেকে যান সেই তিমিরেই। ধান পাকা শুরু হলেই হাওরে বেড়ে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের আনাগোনা। ধান কিনে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায় তারা। প্রতিদিন 5-6টা ট্রাক হয়, 220 বস্তা করে 1000 বস্তা, এরকম 1800 মণ ধান প্রতিদিন চেয়ে দিচ্ছি। আগাম জাতের নতুন নতুন ধান আবাদ করলে ভালো দাম পাওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। আর হাওরের কৃষকের কথা মাথায় রেখেই নেত্রকোনায় আগে ভাগেই শুরু হয়েছে ধান সংগ্রহ। আধুনিক যে জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিই, এবং এবছর বিধান 88, বিধান 89 এবং বিধান 102 এই জাতগুলো কিন্তু হাওড়ে চাষ হয়েছে, এবং এখান থেকে এখন কৃষকরা বিধান 88 কিন্তু খুব ভালো ফলন পাচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা এর কারণে তারা সঠিক দামটা অনেক সময় পান না। সেই কারণে সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পেতে পারেন, সেই জন্য সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানো এবং হাওরকে কেন্দ্র করেই নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনার গ্রুপ আছে, যেমন বিএডিসি, বিডি, বাড়ি, ডিএই, এই সমস্ত আপনার অর্গানগুলিকে ওইখানে আপনার কাজে লাগাতে হবে। আর মধ্যস্বত্ব যারা আছে তাদেরকে যত দ্রুত কমানো যায়।
চলতি বছর নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় মিলিয়ে ১৩৫টি হাওরে ৪১,০৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে প্রায় ২,৮৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। কুষ্টিয়ায় গেল কয়েক বছর অতিরিক্ত খরা, তাপপ্রবাহ, পোকামাকড়ের আক্রমণে আশানুরূপ ফলন পায়নি ধান চাষিরা। তবে এবার অনুকূল আবহাওয়া আর পরিমিত বৃষ্টিপাতে বড় আবাদের লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। সার কীটনাশকের খরচ কমায় ভালো দামও পাচ্ছেন তারা। মেজবা উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ায় মাঠের পর মাঠ জুড়ে কৃষকের শত মেহনতে উৎপাদিত সোনাঝরা পাকা ধানের সমারোহ। মৃদু হাওয়ায় দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। গেল কয়েক বছরের বৈরী আবহাওয়া পিছু ছাড়ায় এবার কমেছে সেচ, কীটনাশক ও সারের খরচ। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। এখন ফসল ঘরে তোলার পালা, তাই তো বেড়েছে কৃষাণীদের ব্যস্ততা। তেল লাগেছে কম, পানিটা ভালো পাইছি, তাই ধানের ঠিক কোন সার ফাঁস দিতে পারি, তাই ধানটা বের ভালো ফলন। বৃষ্টি বাদলের আবহাওয়া কম, মোটামুটি ভালোই আছে। স্যালমনের দাম খুবই কম বেশি আছে। প্রতি বছরে 7 বের 8 বের করে বীজ দিয়েছি, এবার 3 বারেই ধরেন কাম সারিয়েছি আমরা। এবার 3 বারেই দেখা যাচ্ছে আমাদের ধান খুবই ভালো। মৌসুমের শুরুতেই উঠতি ধানের বাজার প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। আশানুরূপ দাম পাওয়ায় খুশি মেহনতি কৃষক। খরচ খরচা বাদ দিয়ে 20,000 30,000 টাকা ধান হলে 10,000 লাভ হয়। এবছরে ধানের ফলনটা ভাই ভালো, পোকামাকড় কম, ঝড় বৃষ্টির আগে আমাদের ধানটা উঠছে। তবে পুরোপুরি না পাকায় অনেক কৃষকের ধান এখনো মাঠে, তাই হঠাৎ কালবৈশাখীর শঙ্কায় রয়েছেন অনেকে। এমন অবস্থায় ফসল বাঁচাতে নানান পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি যে এই মৌসুমে 80% ধান পেকে গেলে দ্রুত ধানটা কেটে বাড়িতে আনে, কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রাকৃতিক ঝড় বা শিলাবৃষ্টি হতে পারে, যাতে কৃষকের উৎপাদিত ধানটা নষ্ট হয়। সেজন্য আমরা সার্বক্ষণিক মাঠে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে কুষ্টিয়ায় 35,996 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যেখান থেকে অন্তত 2,30,000 টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এখন কুষ্টিয়া। ঢাকার ধামরায়ে ইট ভাটার ধোঁয়ায় অন্তত 3টি এলাকার কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। অবিলম্বে ইট ভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা, আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর। বাকিটা জানাবেন হুমায়ুন কবির। ধামরাইয়ের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। কিছুদিন আগ পর্যন্ত এখানে সোনালী ধান দোল খেলেও এখন সবগুলোই ধারণ করেছে ধূসর রং। পাশের ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে নষ্ট হয়ে গেছে সব ধান। একই অবস্থা 3 ইউনিয়নের অন্তত 120 হেক্টর জমির সব ফসলের। বোরো মৌসুমের ফসল তোলার 2 সপ্তাহ আগে ধানের এমন ক্ষতিতে ক্ষুব্ধ চাষিরা। এ অবস্থায় ইটভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। একটা সন্তান মানুষ করতে যেরকম কষ্ট লাগে, তার সাথে বেশি কষ্ট করে আমি ধান আবাদ করছি। এই ধানগুলো সব পুইরা শেষ হয়ে গেছে। যে চিটা হয়েছে এগুলা কাইটা নেওয়া মানে ধান হওয়ার মতো কোনো উপযোগী নয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের কৃষক যাতে না মরে, এগুলা জানি মনে করেন ক্ষতিপূরণ দেয়। ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত পরিদর্শন করে ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। যে ইটভাটাগুলোর কারণে এই নষ্ট হয়ে গেল, এই ইটভাটাগুলোর একটা স্থায়ী সমাধান দরকার, যে এখানে কিভাবে 2 ফসলি 3 ফসলি জমিগুলোর ফসল কৃষক পরবর্তীতে সফলভাবে ঘরে তুলতে পারবে। ধামরাইয়ে বৈধ অবৈধ সব মিলিয়ে 200-র বেশি ইটভাটা রয়েছে। এতে প্রতি বছরই ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। ধান কাটার মৌসুম প্রায় কাছাকাছি সন্নিকটে আছে এবং দেখা যাচ্ছে একই সময়ে ইটভাটাগুলো বন্ধ হচ্ছে। তো ইটভাটাগুলো বন্ধের ক্ষেত্রে প্রচুর আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি। গতকালও অভিযোগ এসেছে একটা, আজকে একটা অভিযোগ এসেছে। আমরা এগুলো অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশেষ করে কৃষকদের যেই ক্ষতিপূরণটা, আমরা সেই ক্ষতিপূরণটা তাদের থেকে আদায় করে দেব। ধামরাইয়ে ইটভাটার ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 120 হেক্টর ধানি জমি। কৃষকরা বলছেন প্রতি বছরই তারা ইটভাটার কারণে ক্ষতির মুখে পড়ছেন। এভাবে চলতে থাকলে হয়তো একসময় ধান চাষ হুমকির মুখে পড়বে বলে বলছেন কৃষকরা। হুমায়ুন কবির, এখন ধামরাই।
চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে থাকছে না আর ম্যাঙ্গো ক্যালেন্ডার বা আম পাড়ার কোনো সময়সীমা। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন আম চাষি এবং ব্যবসায়ীরা। নিরাপদ এবং বিষমুক্ত আম উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অপরিপক্ক এবং রাসায়নিকে পাকানো আম বাজারজাত ঠেকাতেই কঠোর নজরদারির হুঁশিয়ারি প্রশাসনের। বিস্তারিত প্রতিবেদনে। আমের রাজধানী হিসেবে খ্যাত উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সবশেষে আম পাকে এই জেলায়। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ সহ সুমিষ্ট জাতের আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 2 সপ্তাহ। তবে বর্তমানে বিভিন্ন জেলায় উন্নত জাতের আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিলে ক্রেতারা অন্য জেলায় চলে যেতে পারেন। পাশাপাশি নির্ধারিত তারিখের অপেক্ষায় থাকার কারণে আম চাষিরাও অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। বর্তমান পরিস্থিতি পাকার উপর নির্ভর করে বা আম আমরা ভাঙতে পারবো। আমাদের দাবিটা ছিল যে এবারে যেন কোনো ক্যালেন্ডার বা তারিখ নির্ধারণ করা না হয়। চাঁপাইনবাবগঞ্জে যত পরে আম হয় তত বেশি দাম পাওয়া যায়, যার ফলে গাছিরা আম পাকলেই তখন শুধুমাত্র হারভেস্ট করে। চাঁপাইয়ের আম ভাঙার ডেট আছে এই 5 তারিখে আমাকে 5 তারিখের আগে আমি চাঁপাইনবাবগঞ্জ যেতে পারবো না। তো ব্যাপারী যারা আছে, আমের যারা ক্রেতা আছে, বিটুবির ক্রেতাগুলো আছে, ওরা কিন্তু তখন সাপোজ চুয়াডাঙ্গার বাজারে গিয়ে ওইখানে তারা সেটেল হয়ে যায়। সব দিক বিবেচনায় চলতি মৌসুমে পরিপক্ক, নিরাপদ ও বিষমুক্ত আম বিপণন এবং প্রক্রিয়াজাতকরণে আগেভাগেই কাজ শুরু করেছে প্রশাসন। পাশাপাশি অংশীজনদের দাবির প্রেক্ষিতে বাতিল হয়েছে ম্যাঙ্গো ক্যালেন্ডার বা গাছ থেকে আম সংগ্রহের সময়সীমা। একে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের আম চাষি, আমের সাথে যারা জড়িত সবারই স্বার্থ রক্ষা হবে এবং এই বছর আম ব্যবসায়ী, চাষি সবাই লাভবান হবে। আমরা দেশের মানুষকে সুস্বাদু আম খাওয়াতে পারবো বলে আমি মনে করি। তবে অপরিপক্ক আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। তখনই তারা গাছ থেকে আম পাড়বে। এক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের জেলা প্রশাসন সর্বদাই সহযোগিতা করবে। এবছর চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টরের বেশি জমিতে আমের চাষ হয়েছে, যেখান থেকে 4,86,000 টন আম উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। এখন চাঁপাইনবাবগঞ্জ। কক্সবাজারে সুইম, রাইড, রান বৈশাখী ফান প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী ট্রায়াথলন 2025। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চলছে এই আয়োজন। বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। মন্তোষ, আয়োজনে কি সংখ্যক প্রতিযোগী অংশ নিয়েছেন আর মেরিন ড্রাইভ সড়কের কত কিলোমিটারে এই আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। রোশন, এই আয়োজনে প্রায় 198 জন প্রতিযোগী অংশ নিয়েছে। এর মধ্যে 2 জন রয়েছেন নারী প্রতিযোগী, একজন বিদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং মূলত এখানে 3টি ধাপে এই প্রতিযোগিতাতে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষত 3টি প্রতিযোগিতাতেই প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। বিশেষ করে এখানে সাঁতার প্রতিযোগিতা রয়েছে 750 মিটারের, এর বাইরে 20 কিলোমিটারের যে সাইক্লিং সেটি রয়েছে এবং দৌড় প্রতিযোগিতা রয়েছে 5 কিলোমিটারের। এই সব কয়টি প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা আগে আসতে পারছেন তারাই এখানে বিজয়ী হচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে অনেকে ফিনিশ লাইন অতিক্রম করেছে। বিশেষ করে 7:40 মিনিটের দিকে প্রথম যে প্রতিযোগী তিনি ফিনিশ লাইন অতিক্রম করেন, অর্থাৎ তিনি সাঁতার, সাইক্লিং এবং দৌড় এই যে 3টি প্রতিযোগিতা, এই 3টি প্রতিযোগিতা একসাথে সম্পন্ন করেন। এভাবে প্রায় 200 প্রতিযোগী যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন, এখানে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছেন, এরকম প্রতিযোগীও রয়েছেন। বিশেষ করে সেনা সদস্যদের অনেকে রয়েছেন এবং এর বাইরে দেশের বিভিন্ন স্থান থেকে যারা সাঁতারে অভিজ্ঞ কিংবা সাইক্লিংটা ভালো পারেন, দৌড় ভালো পারেন, এই ধরনের লোকজনই কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবং মূলত এখানে বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতাটি এবার অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে জায়গাটিতে আসলে এই প্রতিযোগিতা
প্রতিযোগিতা শুরু হয়েছে, অর্থাৎ যেখানে সাঁতার প্রতিযোগিতাটি প্রথমে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলার মেরিন ড্রাইভের পাশের যে রেজু খাল, সেটির যে নান্দনিক পরিবেশ, আশপাশের প্যারাবন কিংবা শান্ত নদী, যে নদীটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেই নদীতে তারা 750 মিটার যে সাঁতার কেটেছেন, সেটি তাদের একটি অন্যতম বিরল একটি অভিজ্ঞতা তাদের কাছে এনে দিয়েছে। এর বাইরে সেই রেজুকালের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে তারা আবার সাইক্লিং প্রতিযোগিতাটি শুরু করে এবং সেটি গিয়ে শেষ হয় 20 কিলোমিটার দূরে কক্সবাজারের উখিয়ার যে পাথুয়ার টেক পয়েন্ট আছে কক্সবাজার টেকটাফ মেরিন ড্রাইভ সড়কের, সেই অংশে গিয়ে সাইক্লিং প্রতিযোগিতাটি শেষ হয় এবং এরপর সাইক্লিং প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিল তারা সেই প্রতিযোগিতা শেষ করার পরে দৌড়ে আরও 5 কিলোমিটার পেছনে চলে আসে, যেখানে ফিনিশিং লাইনটি রয়েছে। অর্থাৎ এই 3 প্রতিযোগিতায় অংশ নিয়ে যারা ফিনিশ লাইন পর্যন্ত পৌঁছাতে পারেন তারাই আজকে বিজয়ী ঘোষিত হচ্ছেন। এখানে কয়েকটি ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হবে যারা অংশগ্রহণকারী রয়েছেন। সব মিলে খুবই চমৎকার একটি উদ্যোগ আসলে। এখানে যারা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিয়েছেন কিংবা এখানে সেনাবাহিনীর যারা সদস্যরা তত্ত্বাবধানে রয়েছেন, সবার প্রতি একটা কৃতজ্ঞতা কিন্তু এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কক্সবাজারের যে নান্দনিক পরিবেশ, বিশেষত মেরিন ড্রাইভের যে সৌন্দর্য, এখানে এক পাশে পাহাড় রয়েছে, এক পাশে সমুদ্র রয়েছে, এই নান্দনিক পরিবেশে যারা দৌড়ানোর সুযোগ পেয়েছেন কিংবা সাইক্লিং করার সুযোগ পেয়েছেন, তারা এটি তাদের জন্য যেমন বিরল অভিজ্ঞতা, তেমনি এই ধরনের আয়োজন আসলে এখানকার পর্যটনকে সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের সুস্থ থাকার যে বার্তা, অর্থাৎ এই ধরনের শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ, শরীর চর্চার মধ্য দিয়ে যে সুস্থ থাকার যে বিষয়, সেটি তাদের সেই সুযোগটি কিন্তু সেই বার্তাটি ছড়িয়ে যাবে। রোশন, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। সংযুক্ত আরব আমিরাতে 10 লাখের বেশি বাংলাদেশের চাহিদার কথা মাথায় রেখে গতিশীল হচ্ছে রপ্তানির বাজার। দেশ থেকে নিয়মিত পোশাক, ফলমূল, সবজি এবং পাটজাত পণ্য যাচ্ছে সেখানে। তবে ধারাবাহিকভাবে কমছে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি। মিশন বলছে রপ্তানি আয় কমলেও ধীরে ধীরে তা সমতায় আসবে। তবে এই সময় আমিরাতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টিতে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতের বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর চাহিদা মাথায় রেখে দেশীয় পণ্য আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। দেশটিতে নিয়মিত রপ্তানির তালিকায় রয়েছে পোশাক, ফলমূল, সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এসব পণ্য ছোট বড় সুপার শপ ও বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যায়। দেশটি থেকে রপ্তানি আয়ের বড় অংশ আসে এসব পণ্য থেকে। চলতি অর্থ বছর দেশটি থেকে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে নিটওয়্যার, ওভেন গার্মেন্টস ও পাটজাত পণ্য থেকে। গেল বছর অ্যাগ্রো প্রোডাক্টও ছিল এই তালিকায়। পরিসংখ্যানে দেখা যায় চলতি অর্থ বছরে দেশটি থেকে $48 কোটি রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হলেও গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত দেশটি থেকে রপ্তানি আয় এসেছে $28 কোটি। লক্ষ্যমাত্রা থেকে এখনো যা $20 কোটি পিছিয়ে। আমাদের আগে শিপমেন্টের যে ব্যাপারটা, সেটা আমাদের আগে 15 দিনে আমরা শিপমেন্ট পেয়ে যেতাম। এখন সেই শিপমেন্ট আমাদের 45 ডেজ লাগে। নতুন যে গভর্নমেন্ট আছে, ওরা যদি এখন আমাদের শিপমেন্টটা ডাইরেক্ট করতে পারে ঢাকা টু দুবাই, তাহলে আমাদের এখানে 45 ডেজ না 10 ডেজ তো 15 ডেজ ভিতরে আসবে। দুবাই বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর জানান 2022-23 অর্থ বছর থেকে দেশটিতে হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি কমতে শুরু করে, যে কারণে ধারাবাহিকভাবে কমছে রপ্তানি আয়। চলতি বছরেও হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি নেমে এসেছে শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি বাড়াতে হলে বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং ও ফ্রেট ফরওয়ার্ড চার্জ কমানোর বিকল্প নেই। পাশাপাশি ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং বিশ্বমানের করার দাবি তাদের। দেশে উৎপাদিত পণ্যের জন্য বাজার গবেষণা সহ আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা রপ্তানি ঝুড়ি সম্প্রসারণ করতে ঔষধ, মিনিকেট চাল, মৌসুমি ফল ও সবজি, বায়ো ডিসপোজেবল প্লাস্টিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত করতে বলছেন প্রবাসীরা। আমরা যারা বাংলাদেশে এখানে 10 থেকে 11 লক্ষ লোক আছি, আমরা কিন্তু বাংলাদেশি চালটা আমরা পাই না। আমরা সবাই কিন্তু ইন্ডিয়ান চালটাই খাই। বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্প আছে। এই বাংলাদেশের সমৃদ্ধ ওষুধ শিল্পের কোনো ওষুধ ইউএর বাজারে পাওয়া যায় না।
দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত বলছেন, গত বছর দেশের অস্থিতিশীলতায় রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে এই আয়ে ফিরতে পারে সমতা। আমাদের একটা ইকোনমিক পার্টনারশিপের কথা আমরা ভাবি, যে পার্টনারশিপ হলে আমরা মনে করব যে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে একটা ইনএভিটেবল পার্টনার হিসেবে গণ্য করবে। ব্যবসায়ীরা বলছেন, হোম টেক্সটাইল ও কৃষিপণ্যের উপর জোর দেওয়ার পাশাপাশি এই খাতে আয় বাড়াতে হলে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টি সরাসরি কার্গো ফ্লাইট নিশ্চিত করতে হবে। রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোকেও আরও বেশি করে এগিয়ে আসার দাবিও তাদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। বিমান ঘাঁটিতে উস্কানিমূলক হামলার জবাবে এবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছে পাকিস্তান। এক্স বার্তায় পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। জিও নিউজ জানায়, এই অভিযানে ভারতের অমৃতসরে একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংস হয়ে গেছে। হামলা হয়েছে ভারতের উধামপুর এবং পাঠানকোট বিমান ঘাঁটিতেও। এর আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূরখান সহ 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। যদিও এতে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বাকিটা জানাবেন সতীর্থ কর্মকার। আকাশসীমা অচল করে দেওয়ার চেষ্টা রুখে দিতে এবার ভারতের বিরুদ্ধে চড়াও পাকিস্তান। ভারতের অপারেশন সিন্দুরের পর পাকিস্তানও শুরু করলো অপারেশন বুনিয়ান উল মারসুস। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, এই অভিযানে ধ্বংস হয়ে গেছে ভারতের উধামপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি। নতুন করে আরও 8টি সহ মোট 32টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল 15 মার্চ পর্যন্ত স্থগিত করেছে ভারত সরকার। এছাড়াও ভারতের অমৃতসরের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার গুড়িয়ে দেওয়ার দাবি করছে পাকিস্তান। এই স্থাপনাটিতে দূরপাল্লার সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস মজুত করে রাখা হতো বলে জানা গেছে। এর আগে শনিবার মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। যদিও পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR দাবি করে, রাওয়ালপিন্ডির নূরখান ঘাঁটিতে ভারত ড্রোন হামলার চেষ্টা করলেও তাদের আঘাত প্রতিহত করা হয়েছে। পাশাপাশি বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বাকি 2টি বিমান ঘাঁটিতেও। যদিও নূরখান বিমান ঘাঁটি থেকে রাজধানী ইসলামাবাদের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। আর এর খুব কাছেই পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর। ফলে হামলার পরপরই গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। তবে এই হামলার পর শনিবার দুপুর পর্যন্ত আকাশে সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করেছে পাকিস্তান। করাচি বিমানবন্দর থেকে যাত্রীদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়াও শুক্কুর বিমানবন্দরের কাছাকাছি একটি বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করা হলে ভারতীয় সেই ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানাচ্ছে প্রতিরক্ষা সূত্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। পাকিস্তান ভারতের যুদ্ধ এবারও রূপ নিয়েছে তথ্যযুদ্ধে। নয়াদিল্লির দাবি, পাকিস্তানের সন্ত্রাসী আস্তানায় হামলা করে শতাধিক সন্ত্রাসীকে হত্যা করেছে তারা। অপরদিকে ইসলামাবাদের পাল্টা দাবি, সন্ত্রাসী ডেরায় নয় বরং বেসামরিক স্থাপনায় হামলা করেছে ভারত। এছাড়াও ভারতের 25 ড্রোন এবং 5টি ফাইটার জেট ভূপাতিত করার যে দাবি করেছে পাকিস্তান, তাও মিথ্যা বলে দাবি দেশটির প্রতিরক্ষা বিভাগের। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুইয়া। ভারত পাকিস্তান যুদ্ধে আতঙ্ক বাড়ছে দুদেশের সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে দেশ দুটির সীমান্তবর্তী রাজ্যের বাসিন্দাদের মধ্যে বেশি ভয় কাজ করছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে পারেন তারা। তাই এরই মধ্যে যতটুকু সম্ভব আগেভাগেই প্রস্তুতি সারছেন ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও নয়াদিল্লির মানুষ। প্রস্তুতির অংশ হিসেবে গাড়িতে জ্বালানি মজুত করছেন অনেকে। তাই এসব অঞ্চলের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। सर इंदिरा गांधी हमारा हॉस्पिटल है, जनरेटर के लिए हम डीजल लेने आए थे, बट यहाँ मिल नहीं रहा, मना कर दिया सर। জ্বালানির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে ভিড় চোখে পড়ার মতো। অধিকাংশই শুকনো খাবার সংগ্রহ করছেন। लोगों में डर है, इंडिया पाकिस्तान में अगर ज़्यादा कोई प्रॉब्लम आ जाती है तो फिर राशन की दिक्कत ना हो, संभाल के ज़्यादा रखना चाहते हैं। 6 महीने का हमारे घर का वो राशन। তাই এসব অঞ্চলের খাদ্য নিশ্চয়তায় সজাগ দৃষ্টি রাখছে ভারত সরকার। लेकिन कृषि विभाग के नाते मैं मानता हूँ कि हमारी भी जिम्मेदारी है। हमारी जिम्मेदारी अपनी खाद्यान्न सुरक्षा सुनिश्चित करना। एक बार मुझे आवश्यक लगा। ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দুদেশের নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোলের আশপাশের গ্রামগুলোতে থমথমে পরিস্থিতি। এ অবস্থায় এলাকা ছাড়ছেন অনেকে। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর।
নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু সকাল 9টায়। প্রথম 2 ম্যাচ দাপটের সাথে জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। প্রথম ম্যাচে বোলারদের দাপটে সফররতদের 150 আগেই গুটিয়ে দিয়ে 7 উইকেটের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কনের জোড়া সেঞ্চুরিতে প্রায় 350 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে কিউরা থামে 257তেই। তৃতীয় ওয়ানডের আগে স্কোয়াড এসেছে 4 পরিবর্তন। পারভেজ ইমন, শামীম, তানভীর এবং শরীফুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম এবং মকিতুল মুগ্ধ। ওয়ানডে সিরিজ শেষে 2টি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এ দল। সিলেটে প্রথমটি 14 মে এবং দ্বিতীয়টি ঢাকায় শুরু হবে 21 মে থেকে। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের রাতভর ছাত্র জনতার অবরোধ। আজ বিকেল 3টায় গণজমায়েত কর্মসূচি। বিকাল 3টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে। পুঁজিবাজার সংস্কার কার্যক্রমে গতি নেই, আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। দৃশ্যমান ফলাফলের তাগিদ অর্থনীতিবিদদের। ফরিয়াদের বেঁধে দেয়া দামেই আটকা হাওরের কৃষকরা। পানির দরে ধান বিক্রি, কৃষক বাঁচাতে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর তাগিদ। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মোস্তফা জামান আব্বাসী আর নেই। বনানীর একটি হাসপাতালে ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ান উল মারসোস শুরু। ভারতের অমৃতসরে ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ধ্বংসের দাবি। ভারতে 32টি বিমান বন্ধ ঘোষণা। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।